নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব 2026 সাল নিয়ে। আর কয়েকটা দিন পরেই এই নতুন সালটি আসতে চলেছে, 2026 সাল। 2026 সাল নিয়ে আমরা প্রথমেই যেই সত্যটিকে সত্য বলে মানছি, অথচ সেই সত্যটি আদৌ সত্য কিনা ভাবছি না, তা হচ্ছে 2026। তাহলে 224 আর 610 এক সূর্য। সুতরাং আমরা মনে করছি 2026 সালটা সূর্যের বছর। এখন দুটো প্রবলেম। ফার্স্ট প্রবলেম, সূর্য সম্পর্কে যখন আমরা অ্যানালাইসিস করি তখন সূর্য যাকে রিপ্রেজেন্ট করে সেটাকেই আমরা সর্বপ্রথম ডিলিট করে দিচ্ছি, বা আমরা হয়তো সেই সম্পর্কে জানিই না। সেটা হচ্ছে সূর্য মানে ফ্লাকচুয়েশন। কিন্তু এটা মাথায় রাখার প্রয়োজন আছে, অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে কখনোই কিন্তু সংখ্যা তত্ত্ব দ্বারা প্রেডিকশনকে মেনে নেওয়া হয়নি। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির মধ্যে তো হয়নি। সংখ্যা তত্ত্বের কাজ হচ্ছে, যখন আমি কোনো প্রেডিকশন করছি, এটা আমি বহুবার একদম ব্যবহারিক প্রয়োগ দেখিয়ে দিয়েছি, যে আমি যখন কোনো প্রেডিকশন করছি সেই প্রেডিকশনের ভাইব্রেশনে পার্সেন্টেজ বের করার ক্ষেত্রে বা গ্রহের সাথে গ্রহের রিফ্লেকশনের ক্ষেত্রে সংখ্যা তত্ত্বকে 5%, 15%, 20% ব্যবহার করা হয়েছে। কিন্তু সূর্যের বছর মনে করে এক সংখ্যা যেহেতু আসছে, তার দ্বারা কখনো প্রেডিকশন করলে 100-এ 10%ও অ্যাকুরেট প্রেডিকশন হবে না। এটা আজকের দিনে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এবং এর সত্যতা আমি বহুবার প্রকাশ করেছি। আমি পূর্বেও বলেছি, 2025 সাল নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম, যখন কোনো রকমের দুর্ঘটনা ঘটছে, কোনো দুর্ঘটনা যখন হিংসাত্মক আকারে নিচ্ছে, কোনো দুর্ঘটনা যখন ভয়াবহ আকারে নিচ্ছে, কোনো দুর্ঘটনা যখন প্রাকৃতিক বিপর্যয়ের দ্বারা হচ্ছে, সেটা কখনো মঙ্গল দ্বারা কিন্তু দেখা হয় না, সেটা সব সময় দেখা হয় শনির দ্বারা। এটা কিন্তু আমি বিশ্বাস করি যারা অ্যাস্ট্রোলজি বোঝেন, যে সমস্ত অ্যাস্ট্রোলজারেরা এই সাবজেক্টটাকে পড়ে অ্যাস্ট্রোলজি করছেন, তারা আমার সাথে একমত হবেন। 2025 সালে ডিসেম্বর মাসের একদম শেষ লগ্নে চলে এসেছি। একটু পিছন ফিরে তাকালে দেখব, এখানে মঙ্গলের রিফ্লেকশন বিন্দুমাত্র লক্ষ্য করা যায়নি, লক্ষ্য করা গেছে শনির রিফ্লেকশন। সেটা পজিটিভ ভাবেও হতে পারে, নেগেটিভ ভাবেও হতে পারে, যেটা আমি কিন্তু 2025 হয়তো 2025 শুরুর পরেই প্রেডিকশনটা করেছিলাম। তার আগে বোধহয় করিনি, বলেও দিয়েছিলাম যে এটা কিন্তু মঙ্গলের বছর নয়, শনির বছর। সেরকম 2026 সালটাকে যদি লক্ষ্য করা যায়, তাহলে এটা কখনোই রবির বছর নয়। রবি বা এক সংখ্যাকে আমরা যখন ক্ল্যারিফাই করব, প্রেডিকশন করব, ভাইব্রেশন পার্সেন্টেজ বের করব, তখন রবি ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যেতে পারে। কিন্তু এই বছরটার উপর, এই বছরটার মধ্যে যে গ্রহের প্রভাব সবচেয়ে মারাত্মক থাকছে পজিটিভ ভাবে বা নেগেটিভ ভাবে, সেটা হচ্ছে বৃহস্পতি। এবার কেন, সেটাও কিন্তু আমি অবশ্যই বলে দেব। আমি যদি মেষ রাশিকে খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে সর্বপ্রথম
মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল, সেই মঙ্গল কিন্তু সূর্যের সাথে বসে আছে। কোথায় বসে আছে? বৃহস্পতির ঘরে বসে আছে, ধনুর ঘরে বসে আছে। এটা ফার্স্ট। আমি এই মঙ্গল নিয়ে আমি পরে আলোচনা করছি। আমি যদি সেকেন্ড হাউসে চলে যাই, তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে চন্দ্র কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, এবং চন্দ্র যখন উচ্চস্থ হয়ে থাকে, যদিও এটা একটা সার্বিক মতে আলোচনা, জাস্ট একটা পূর্বাভাস, তবুও যেটা লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে পরিশ্রমের জায়গাটা, বহুবার যেই কথাটা বলেছিস, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সেই এবিলিটি গেইন করার প্রবণতা থাকবে। কেননা চন্দ্র যখন উচ্চস্থ হয়ে থাকে এবং চন্দ্র কিন্তু যখন শুক্রের ঘরে বসে আছে, এবং সেই শুক্র যখন বুধের সাথে একত্রীকরণ ক্রিয়েট করছে, তখন ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় যে আমি সবসময় লিগ্যাল অ্যাক্টিভিটিস করার চেষ্টা করব, বা যে সফলতাটা আমি চাইব সেই সফলতার উপযুক্ত হওয়ার আমি চেষ্টা করব, বা আমি উপযুক্ত অথচ আমি সফল হতে পারছি না, তাদের ক্ষেত্রে কিন্তু 2026 অত্যন্ত পজিটিভ বছর হতে চলেছে। এবং 1 2 3 4 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন, 4 নাম্বার ঘর মানে আমরা আমাদের জীবনের আনন্দকেও বুঝি, 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন সেকেন্ড হাউসে বসে আছে, 4 নাম্বার ঘর মানে জীবনের আনন্দকে বোঝায়। এবং আমি সফল হওয়ার জন্য, আমি যে সফলতাটা চাইছি সেই সফল হওয়ার জন্য আমি নিজেকে কতটা প্রস্তুত করছি সেটাও কিন্তু বোঝা যায়। তাহলে সেকেন্ড হাউসে যখন চন্দ্র বসে রয়েছে এবং শুক্রের ঘরে বসে রয়েছে, শুক্র মানে কি বলেছি? লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি? আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্তজি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের ক্ষেত্রে আমরা যে অড সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটাকে ওভারকাম করাটাই আমাদের ক্ষেত্রে লাক্সারিয়াস লাইফ লিড করা। আমাদের জীবনের সফলতার 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকেই কিন্তু আমরা বুঝি। তাহলে সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড হাউসে যখন চন্দ্রের অবস্থান, অর্থনৈতিক সচ্ছলতা বা অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জায়গাটা, সঞ্চয়ের জায়গাটা, এই সমস্ত কিছু কিন্তু আমার লিগ্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়েই আসবে। অনৈতিক বা আমি যদি লক্ষ্য করি যে আমি যদি অবৈধ কোনো কাজের সাথে যুক্ত থাকি, তাহলে কিন্তু আমি কখনো আমার সফলতাকে ধরে রাখতে পারবো না, বা দেখা গেল আমি পাওয়া জিনিসও হারিয়ে ফেলতে পারি। কিন্তু যদি সততার সাথে লিগ্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে যদি আমি আমার সফলতাকে চাই, তাহলে 2026 ডেফিনিট ভাবে কিন্তু সফলতার বছর মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যাচ্ছে। সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা দৃষ্টিভঙ্গির জায়গাটাকেও বুঝি। তাহলে দৃষ্টিভঙ্গির জায়গাটা, এবং সেখানে চন্দ্রই বসে রয়েছে, চন্দ্র মানে মন, মন থেকে দৃষ্টিভঙ্গির জায়গা, দৃষ্টিভঙ্গির জায়গা থেকে মানসিকতা, মনোভাবের জায়গা। তাহলে প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু শুক্রের যে অবস্থান, সেই শুক্র এবং বুধের একত্রীকরণ জানান দিচ্ছে যে আমার মধ্যে, আমার দৃষ্টিভঙ্গির মধ্যে যে লড়াইয়ের প্রবণতা থাকবে, অর্থাৎ আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যেমন থাকবে, সেরকম ধরনের আমার যে বুদ্ধিমত্তা, আমার ব্রেন ওয়ার্ক এবং আমার যে যুক্তি দ্বারা কর্ম করা, সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেবল কর্ম করলেই কিন্তু সফল হওয়া যায় না। বুদ্ধি, ব্রেন বড় মারাত্মক জিনিস। এবং যে চুরি করছে সেও কর্ম করছে, যে ডাকাতি করছে সেও কর্ম করছে, যে রেপ করছে সেও কর্ম করছে, যে মার্ডার করছে সেও কর্ম করছে। সুতরাং কর্ম করলেই সফল হওয়া যাবে নট নেসেসারি, বা নট নেসেসারি কেন, কর্ম করলে সফল হওয়া যায় না।
ধর্মযুক্ত কর্ম করা। ধর্মযুক্ত কর্ম মানে কি? অ্যাকচুয়ালি কোনটা আমার করা উচিত, কি কাজ আমার করা উচিত সফলতার জন্য, সেই সফলতার জন্য, সফলতাকে হাসিল করার জন্য কি কাজ করা উচিত, এবং সেই কাজটা যখন আমি করছি তখন সেটাকে কিন্তু ধর্মযুক্ত কর্মের কথা বলা হচ্ছে। আমরা যে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিসও যখন করি, যে কোনো কিছু, সেটাও কর্ম হয়। তাহলে শুধু কর্মের দ্বারা কিন্তু কখনো সফল হওয়া যায় না। তাই জন্য সফল হওয়ার জন্য সর্বপ্রথম সদর্থক দৃষ্টিভঙ্গির প্রয়োজন হয়। সেটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে মঙ্গল কিন্তু বৃহস্পতির ঘরে বসে রয়েছে। আর সেকেন্ড হাউস যদি খুব ভালো মতন দেখা যায়, সেকেন্ড হাউস দ্বারা আমরা মুখনিসৃত বাণীর জায়গাটাকে বুঝি। তাহলে মেষ রাশির ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি কি কথা বলছি, কোথায় কথা বলছি, কেন কথা বলছি। এই পুরো 365 দিন দেখবে, শুনবে, বলবে না, খাবার পেলে ছাড়বে না। আমার গুরুজি বলেছিলেন অপরচুনিটি পেলে ছাড়বে না। তাহলে এই দেখবে, শুনবে, বলবে না, এই নীতি যদি অবলম্বন করা যায়, তাহলে মেষ রাশির, আমি এটা মানে চ্যালেঞ্জ করে বলতে পারি, 2026 যারা নেগেটিভ ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, আমূল পরিবর্তন তাদের আসবেই আসবে। বা যারা সফলতার জন্য সচেষ্ট হচ্ছে, চেষ্টা করছে, তাদের আমূল পরিবর্তন আসবে এবং তারা সফল হবে। আমি যদিও সফলতাকে বিশ্বাস করি না, জেতা হারাকে বিশ্বাস করি, তাহলে তারা জয়ী হবেই, বা জয়ী হবার রুট তারা খুঁজে পাবে, এটা ডেফিনিট ভাবে কিন্তু বলা যায়। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, 3 নাম্বার ঘরে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে। এবার বৃহস্পতি যখন বুধের ঘরে বসে থাকে, বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ কি করে? সবচেয়ে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 3 নাম্বার এবং 9 নাম্বার ঘরের মধ্যে পরিবর্তন যোগ হয়ে গেছে। তাহলে বুধের ঘরে বৃহস্পতি, বৃহস্পতির ঘরে বুধ বসে রয়েছে। তাহলে কি হয়ে যাবে? মেষ রাশির ক্ষেত্রে সার্বিকভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে, ভীষণ অপশনাল হয়ে যাবার জায়গা, সেলফ কনফিডেন্সের অভাব মাঝে মাঝে হয়ে যেতে পারে। এই জায়গাটাকে কিন্তু রেকটিফাই করা ভীষণ প্রয়োজন। এবং গ্রহের দ্বারা আমরা চালিত পরিচালিত হই যেহেতু, তাই জন্য এই নেগেটিভিটিটাকে অফ করা ভীষণ প্রয়োজন। আমরা যখন অপশনাল হয়ে যাব, তখন এই কাজটা করব নাকি ওই কাজটা করব, আচ্ছা এর সাথে আমি বন্ধুত্ব করলাম, এর সাথে না করে ওর সাথে করলে হতো না, এই 3টে জবের আমার ইন্টারভিউ এসেছিল, এইটাতে গেলাম, এইটাতে না গিয়ে ওইটাতে গেলে ভালো হতো। এই যে সবসময় অপশনাল হয়ে যাচ্ছি, তার কারণ সেলফ কনফিডেন্সের অভাব হচ্ছে। তার ফলে নির্দিষ্ট লক্ষ্যচ্যুতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু সফলতার স্খলন বা সফল না হওয়ার প্রথম স্টেপ হিসেবে বলা যেতে পারে। তাই জন্য এই রেকটিফিকেশন কিন্তু মাস্ট। আর মনে রাখা প্রয়োজন আছে, বৃহস্পতি মানে কিন্তু আমার ভেতরের যে নলেজ, সেটাকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। তাহলে আমার বৃহস্পতির ক্ষেত্রে, আর বুধ মানে হচ্ছে যুক্তি, বুদ্ধি, ব্রেন ওয়ার্ক, তাহলে সেই জায়গায় এই দুটো প্ল্যানেট বা এই দুটো গ্রহ যখন অপশনাল হয়ে পড়ে, তখন অনেক সময় কিন্তু কি হয়, আমার নিজের প্রতি আস্থা, আমার নিজের প্রতি বিশ্বাস, অনেক ক্ষেত্রে দেখা গেল একটা জায়গায় টাকা ইনভেস্ট করলাম, এই জায়গাটায় টাকা ইনভেস্ট না করলে এই জায়গাটায় করলে ভালো হতো। এই যে অপশনাল হয়ে যাওয়া, এইখানে না করলে ওইখানে করলে ভালো হতো, ওইখানে না করলে এখানে করলে ভালো হতো, এই মানসিকতার জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স, ক্যালকুলেশন, ম্যাথ। আমাদের জীবনে বিফলতার কারণ কি? কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে? এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনের নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি।
সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী। আমি 4 নাম্বার ঘরটা পূর্বেই বললাম, 4 নাম্বার ঘরটা চন্দ্রের ঘর এবং সেই চন্দ্র উচ্চস্থ হয়ে বসে রয়েছে। তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026টা কিন্তু জীবনের আনন্দের, স্যাটিসফ্যাকশনের বছর তো বটেই। আমি যদি ব্যক্তিগত জীবন দেখি, ব্যক্তিগত জীবনটাও কিন্তু অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। আমি যখন আমার সাংসারিক জীবন বা আমার ব্যক্তিগত জীবনটাকে ফেস করছি, তখন সেখানে সবসময় যে আনন্দ 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 বা সবসময় আমি স্যাটিসফাই হচ্ছি তা নয়। কিন্তু যখন আমি আমার ব্যক্তিগত জীবনে যাদের সাথে রয়েছি, আমার যে কোনো পজিটিভ সময়, শুভ সময়, অশুভ সময়, আমি যখন প্রবল প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যাচ্ছি, সেই সময় আমার সেই কাছের মানুষেরা যদি কাঁধে কাঁধ লাগিয়ে একসাথে লড়াই করে, তাহলে অটোমেটিকলি যেমন আমরা সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারি, সেরকম আমার মধ্যে কিন্তু একটা কনফিডেন্স গ্রো করে যে আমি একা নই, আমার সাথেও কিন্তু আমার কাছের মানুষেরা রয়েছে। সেই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আর ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমি দেখতে পাচ্ছি, যে এই 4th হাউসের অধিপতি গ্রহ শুক্রের ঘরে কিন্তু বসে রয়েছে। তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, জাতকের ক্ষেত্রে বিশেষ করে যেটা লক্ষ্য করা যাচ্ছে, তাদের ওয়াইফ হতে পারে, তাদের প্রেমিকা হতে পারে, তাদের বান্ধবী হতে পারে। পুরুষের ক্ষেত্রে, জাতকদের ক্ষেত্রে অপোজিট সেক্সের সাপোর্ট প্রতিটা মুহূর্তে লক্ষ্য করা যাবে। সেটা স্ত্রী হতে পারে, সেটা মা হতে পারে, সেটা বোন হতে পারে, দিদি হতে পারে, প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারে। অপোজিট সেক্সের সাপোর্ট, সুখে দুঃখে আপদে বিপদে তারা পাশে থাকবে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। মাতৃভাব তো অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। যদিও শুক্র যেহেতু সূর্যের সাথেই বসে রয়েছে, তাই জন্য মাকে কষ্ট আমার দিক দিয়ে আমি দিতে পারি। আমি যদি মেষ রাশির জাতক জাতিকা হই, মাকে আমি ইগনোর করতে পারি, এটা হতে পারে। মা আমার দ্বারা কষ্ট পাচ্ছে, অভিমানী হয়ে যাচ্ছে, এটা হতে পারে। কিন্তু মাতৃভাবটা কখনো নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে না। 5 নাম্বার ঘরে যে সূর্য বসে রয়েছে, মানে সূর্যের ঘর, সেখানে কেতু বসে রয়েছে। কেতু কি ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে, তাহলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে যে সূর্যের ঘরে বসে আছে, সেই সূর্য কিন্তু বৃহস্পতির ঘরে বসে আছে এবং মঙ্গলের সাথে বসে আছে এবং বুধের সাথেও বসে আছে। কিন্তু সেখানে আবার শুক্রের অবস্থানও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা হয়ে যাচ্ছে কি, এই বৃহস্পতি কিন্তু নিশ্চয়ই আপনাদের মনে আছে 18ই অক্টোবর রাত 9:39 যখন ট্রানজিট করেছিল, যদিও 5th ডিসেম্বর আবার মিথুনে চলে গেছে, কিন্তু তখন মিথুন থেকে যখন কর্কটে ট্রানজিট করেছিল, তখন শনিকে উচ্চস্থ করে দিয়েছিল। আমি তখনই বলেছিলাম 2026 ওই জুলাই আগস্ট মাস পর্যন্ত কিন্তু এই পজিটিভ ভাইব্রেশন থাকবে। সুতরাং শনি কিন্তু উচ্চস্থ হয়ে গিয়েছিল এবং শনি কিন্তু তার যে 3টে দৃষ্টি, 3 নম্বর, 7 নম্বর এবং 10 নম্বর, প্রথম দৃষ্টি অর্থাৎ মিনের ঘরে কিন্তু শনি দৃষ্টি দিয়ে বৃহস্পতিকে উচ্চস্থ করেছিল এবং শনির দৃষ্টিতে যখন শুক্র এবং সূর্যের দারিদ্র্যযোগ একত্রীকরণ ক্রিয়েট হয়েছিল, সেই দারিদ্র্যযোগ পাওয়ারলেস হয়ে গিয়েছিল। তাহলে এই ক্ষেত্রে শুক্র এবং সূর্যের যে একত্রীকরণ, সেটা কিন্তু পাওয়ারলেস হয়ে যাচ্ছে। অন্তত 9 নাম্বার ঘরে সূর্য এবং শুক্রের কোনো পাওয়ার থাকছে না। না থাকার জন্য কি হয়ে যাচ্ছে, এই 9 নাম্বার ঘরের সূর্যের কোনো অস্তিত্ব থাকছে না। পুরোটাই সায়েন্স এবং মারাত্মক ক্যালকুলেশনের জায়গা। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই সূর্য কিন্তু তাহলে সমসপ্তমে যে দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতিকে কিন্তু পজিটিভ করছে। কেননা সে কিন্তু যে 9 নাম্বার ঘরে বসে রয়েছে, 9 নাম্বার ঘরে তার পাওয়ার কখনো ইমপ্লিমেন্ট হবে না শনির জন্য। কেননা শনি এমন একটা প্ল্যানেট, সে যখন পজিটিভ থাকে এবং যখন কোনো গ্রহকে দৃষ্টি দেয়, তখন কিন্তু
নেগেটিভ গ্রহ পজিটিভ হয়ে যায় বা নেগেটিভ গ্রহ তার নেগেটিভিটি ইমপ্লিমেন্ট করতে পারে না, তাহলে সূর্য এবং বৃহস্পতির একত্রীকরণের যে রিফ্লেকশন তার দ্বারা যেটা বোঝা যাচ্ছে 5 নাম্বার ঘরটা আবার তাহলে কি বৃহস্পতি চলে এলো, তাহলে 5 নাম্বার ঘরের কেতু স্যাটিসফ্যাকশনের কারকতা বা 5 নাম্বার ঘর দ্বারা সফলতার জায়গা বোঝা যাচ্ছে। তখনই আমি সফল হব যখন আমি সেলফ কনফিডেন্সের জায়গাটা, আমি বিজনেসম্যান হই, আমি চাকুরিরত হই, আমি হাউসওয়াইফ হই, আমি কৃষক হই, আমি হোয়াটএভার যাই হই, আমার যে ভেতরের জ্ঞানটা, যে জ্ঞানটাকে প্রতি মুহূর্তে ইমপ্লিমেন্ট করতে হচ্ছে, সেই জ্ঞানের প্রতি আত্মবিশ্বাসী যদি আমি হই এবং সত্যি সত্যি সেই জ্ঞানটা যদি আমার থাকে এবং সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলেই কিন্তু আমি সফল হব। ভালো মতন চিন্তা করবেন যে অ্যাস্ট্রোলজিটা ছেলে খেলার সাবজেক্ট নয়। তাহলে পরিষ্কার এখানে সফল কিভাবে হবে? সফল হতে গেলে আমার ভাগ্য, নিয়তি, ঈশ্বর, আল্লাহ, গড বা অন্য যে কেউ অন্যের দ্বারা আমি সফল হব সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। সফল হতে গেলে আমাকে আমার নলেজকে এবং আমার বিলিফ সিস্টেমকে আমাকে বিশ্বাস করতে হবে, তবেই কিন্তু আমি সফল হতে পারবো। যদিও এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে ডাইরেক্ট যে শনির প্রভাব রয়েছে, সেই শনির প্রভাব কিন্তু যেহেতু মেষ রাশি সাপেক্ষে লগ্নভাবে পড়ছে এবং 21% মধ্যে দিয়েও কেতুকে হিট করছে, শনি উচ্চস্থ, সুতরাং ডেফিনিট ভাবে কিন্তু মেষ রাশির 2026টা আমি আশাই করিনি, হঠাৎ করে বিপুল সফল হয়ে গেলাম, এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মোটামুটি বছরটা গেল সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। আমি আবার বলছি, এটা একটা সার্বিক আলোচনা। যদি আমার নেগেটিভিটিকে আমি অফ করি তাহলে ডেফিনিট ভাবে মেষ রাশি এই যে 2026টা বিপুল সফলতাকে ইন্ডিকেট করছে এবং আমি যেটা কল্পনাও করতে পারিনি, অকস্মাৎ বিপুল সফল হয়ে যাবার জায়গাটা, কেননা শনির রিফ্লেকশন 21% মধ্যে দিয়েও কিন্তু কেতুকে উচ্চস্থ করছে এবং রবি যখন 9 নম্বর ঘরে পাওয়ারলেস, কিন্তু রবি এবং বৃহস্পতির একত্রীকরণও কিন্তু কেতুকে বা সিংহ রাশিকে অত্যন্ত পাওয়ারফুল করে দিচ্ছে। আমি যদি এরপর খুব ভালো মতন 6 নাম্বার ঘরটা দেখি, যে বুধের ঘর, সেই বুধ কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে, সেই বুধ কিন্তু বুধ এবং শুক্রের একত্রীকরণের জায়গায় রয়েছে এবং সেই বুধ কিন্তু সেই বুধকে যদি দেখা যায় তাহলে 3 নাম্বার ঘরেরও অধিপতি গ্রহ। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই সময় আমি পরীক্ষা দিচ্ছি, আমি প্রিপারেশন নিচ্ছি, প্রিপারেশন নেওয়ার পরে আমি চাকরি ভালো পাচ্ছি, এর চাইতে আমি দেখা যাচ্ছে ভালো মতন প্রিপারেশন নিয়েছি, এক্সাম দিচ্ছি, অল্পের জন্য আটকে যাচ্ছি, প্রচুর চেষ্টা করছি, চেষ্টা করে এসেছি 2024 বা 2025-এ, এই যে গিট আটকে রয়েছে 2026-এ খুলবে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আমার প্রচুর একদম মুখের কাছে এসে সুযোগ ফসকে যাচ্ছে বহুবার, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে যারা সার্ভিসের এক্সাম দিচ্ছে তাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আমার বহুদিন ধরে প্রমোশন হয়নি, একই জায়গায় লেভেলে বিরাজ করছি আমার কর্মক্ষেত্রে, তাদের কিন্তু উন্নতির বছর, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে বুধাদিত্য যোগ মানে এবং বুধ এবং শুক্রের একত্রীকরণ, ঋণ মুক্তির বছর। ঋণ মুক্তি মানে কি? ঋণ মুক্তি মানে সোর্স অফ ইনকামটা যখন বেড়ে যাচ্ছে তখন আমি ইনকামটাকে সদর্থক ভাবে, আমার যে ঋণ আছে আস্তে আস্তে, ঋণ মুক্তি মানে সুমন্তর ঋণ মুক্তি হয়ে গেলে কখনো সম্ভব নয়। ঋণ মুক্তি তখনই সম্ভব যখন সোর্স অফ ইনকামটা বাড়তে শুরু করে এবং আমি অর্থটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করি, সেই জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। যাদের হার্ট রিলেটেড প্রবলেম রয়েছে, কিডনি রিলেটেড প্রবলেম রয়েছে, সুগার রিলেটেড প্রবলেম রয়েছে, রক্ত রিলেটেড প্রবলেম রয়েছে, 2026টা কিন্তু মারাত্মক নেগেটিভ বছর হতে চলেছে। অবশ্যই আমার কথা শুনে ইমিডিয়েট কিন্তু ডাক্তারের কাছে গিয়ে একদম তাদের থরলি চেক আপ করে মেডিসিন নেওয়াটা প্রয়োজন। স্যার সুমন্ত জি চৌধুরীর কাছে এসেও লাভ নেই বা কোনো জায়গায় গিয়ে ওই
মানে গিট মেরেও লাভ নেই, একদম সাদা পোশাকের ভগবানের কাছে যাওয়া প্রয়োজন। তবে আমি যেটা দেখতে পাচ্ছি, ঋণ মুক্তির বছর এবং 6 নম্বর ঘর দ্বারা প্রাত্যহিক জীবন ধারণেরও বোঝা যায়। প্রাত্যহিক জীবন ধারণের ক্ষেত্রে কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে এই যে বিশ্বাস, এই যে ভালোবাসা, এই যে শ্রদ্ধা এবং ইগো প্রবলেম যেন না আসে, এইগুলোকে কিন্তু সাবধান। তার কারণ আমরা যখনই কোনো রকমের অড সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই, তখনই এ ওকে দোষারোপ করে, ও ওকে দোষারোপ করে, সেই জায়গাগুলো কখনো যেন না থাকে। রোগ বৃদ্ধির বছরও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তার জন্য ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। হ্যাঁ, মেষ রাশির জাতক জাতিকাদের অপারেশন টেবিলে ওঠার বছরও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। খুব সাবধান হতে হবে। এবং মেষ রাশির জাতিকাদের যাদের সিজারিয়ান জায়গা রয়েছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতে হবে এক্ষেত্রে অবশ্যই। কেননা সিজারিয়ান বেবি হয়ে যাওয়ার পর দেখা গেল যে মায়ের শরীরে অনেক রোগ বাসা বাঁধতে শুরু করলো, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। একটা জিনিস ডেফিনিট ভাবে বলা যায় যে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতা কিন্তু বিপুল বৃদ্ধি পাবে এবং শত্রুরা মারাত্মক চাগার দিয়ে উঠবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং এক্ষেত্রে অবশ্যই কিন্তু শত্রু নিধন করার জন্য কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নেগেটিভিটি অফ করা প্রয়োজন। যদিও সেক্ষেত্রে আপনার স্পেসিফিক জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছক দেখাটা সেই মুহূর্তে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 7 নম্বর ঘরের যে শুক্রের অবস্থান, সেই 7 নম্বর ঘরের শুক্রের অবস্থান 9 নম্বর ঘরে পাওয়ারলেস হয়ে গেছে, কিন্তু শুক্র এবং চন্দ্রের একত্রীকরণ ঘটেছে। প্রেমজ সম্পর্ক, প্রেমজ বিবাহের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি 2026টা লক্ষ্য করতে পারছি। এবং আমি আগেই যেটা বললাম যে বিশেষ করে জাতকদের ক্ষেত্রে তাদের প্রেমিকা বা তাদের ওয়াইফের সাপোর্টিভ জায়গাটা খুব পজিটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, বিশেষ করে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদিও আমি কিন্তু মেষ রাশির জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি হাজবেন্ডের জায়গাটাই কিন্তু খুব একটা লয়ালের দিক দিয়ে, সততার দিক দিয়ে, লিগ্যাল অ্যাক্টিভিটিস এর দিক দিয়ে খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। কিন্তু স্ত্রীর জায়গাটা অত্যন্ত পজিটিভ, প্রেমিকার জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। কেননা মঙ্গল এবং সূর্যের অবস্থান, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ডেফিনিট ভাবে। বাট একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন, আবার এবার সংখ্যা তত্ত্বে চলে আসি। যেহেতু এক সংখ্যা আসছে 3936 কানেকশন সূর্য মঙ্গল এবং সূর্য বুধের একত্রীকরণের জন্য কোনো মতেই কিন্তু পার্টনারশিপ বিজনেসের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। মন কষাকষি বা দেখা যাচ্ছে মানভঞ্জন বা দেখা যাচ্ছে তার নীতি আমার নীতি আলাদা হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। 8 নম্বর ঘরের মঙ্গলের যে অবস্থান রয়েছে, সে কিন্তু 1 নম্বর ঘরেরও অধিপতি গ্রহ। তাহলে দুর্ঘটনা প্রবণতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং সেই দুর্ঘটনাটা কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের দ্বারা আমি দুর্ঘটনায়, মানে দেখা যাচ্ছে আমি বিছানায় শুয়ে রয়েছি, হঠাৎ করে উপর থেকে সিলিংটা খুলে পড়লো, সেইটা লক্ষ্য করা যাচ্ছে না। বরং আমি বাইক চালিয়ে যাচ্ছি, দেখা যাচ্ছে হঠাৎ করে কোনো বাইক এসে বা কোনো কিছু এসে আমার গাড়িটাকে ঠুকে দিল বা আমি স্কিড করে গেলাম। এই জায়গাগুলো কিন্তু 2 চাকা, 3 চাকা, বহু চাকা, 4 চাকা থেকে খানিকটা কম লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবং আমি যে কর্মটা করছি, আগেও যেটা বললাম যে ধর্মযুক্ত কর্ম মানে নির্দিষ্ট লক্ষ্য স্থির করে সঠিক মতন কর্ম করা। আর এমনি কর্ম করা মানে হ্যাপাজার্ডলি শুধু পরিশ্রম করে যাচ্ছি, মানে ওয়েস্ট অফ এনার্জির জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান কিন্তু হতে হবে। হ্যাঁ, বিশেষ করে মেষ রাশির জাতিকাদের ক্ষেত্রে কিন্তু হ্যাঁ, তাদের প্রেমিকরা কিন্তু খুব একটা লয়াল বা সৎ বা দেখা যাচ্ছে মানে ভালোবাসা, আমার যদি না থাকে সুর তোমার আছে তুমিটা দেবে, আমার গন্ধহারা ধূপ তোমার কাছে সুরভি নেবে, এরই নাম প্রেম, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। বা কণ্টককারী কমল সমপতলা মঞ্জির চিরহি ছাপি গাগুড়ি বাড়ি ঢাড়ি করি পি চলো চলোই অঙ্গুলি চাপি, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবং একবজ্ঞা চাপা বা আমি যেটা মনে করছি ঠিক সেটাই ঠিক। 8 নম্বর ঘরের
এই 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন এক হয়ে যায়, তখন অনেক সময় কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারি না। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস, অ্যাডজাস্ট করতে পারি না, কম্প্রোমাইজ করতে পারি না, স্যাক্রিফাইস করতে পারি না, এবং আমাদের মধ্যে কিন্তু একটা ইগো প্রবলেম চলে আসে। এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। এখান থেকে খুব সাবধান অবশ্যই কিন্তু হতে হবে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, 9 নাম্বার ঘরে কিন্তু মঙ্গল এবং শুক্রের একত্রীকরণও রয়েছে। তাহলে ফাটকা রিলেটেড জায়গাটা কিন্তু 9 নম্বর ঘরটাতে লক্ষ্য করা যাচ্ছে। এই ফাটকা রিলেটেড জায়গাটা যখন 9 নম্বর ঘরটাতে লক্ষ্য করা যাচ্ছে, কয়েকটা জিনিস ঘটতে পারে। কি কি ঘটতে পারে? প্রথমত দেখা গেল আমি বিপুল প্রচেষ্টা করে যাচ্ছি, কঠোর কঠিন পরিশ্রম করছি, কোনো ভাগ্য নিয়তি সাপোর্ট করবে এইগুলো ভাবছি না। আমার যখন প্রবল কর্ম এবং নির্দিষ্ট লক্ষ্য স্থির করে বুদ্ধি দিয়ে যখন আমি কোনো কর্ম করছি, তখন সাডেনলি কিন্তু লাক ফ্যাক্টর আমার সাপোর্টিভ জায়গায় চলে আসতে পারে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই বছরটাতে খুব ছোট ছোট না প্রেম ভালোবাসা এগুলো সৃষ্টি হবে। 2 মাসের জন্য দেখা গেল ওকে একদম শুষে নিল, ওকে শুষে নিল ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে। কেননা বারবার ধরে আমি বলেছি, শুক্র এবং মঙ্গলের একত্রীকরণ মানে কখনোই আমাদের যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস সেটা অনিয়ন্ত্রিত, অনিয়মিত এবং ইল্লিগাল অ্যাক্টিভিটিস আমরা করি। একটি ছেলে একটি মেয়ের যখন ভালোবাসলো, ভালোবাসা মানে সেই মুহূর্তেই একদম তার শরীর চেনা নয়, আসলে জৈবিক ক্ষুধা থেকে আমরা ভালোবাসছি। ভালোবাসা কথাটাকে ব্যবহার করছি যাতে মানুষ ভাবে যে এটা একটা লিগ্যাল অ্যাক্টিভিটিস, এটা অত্যন্ত পবিত্র একটা জিনিস। আসলে দুজনেই শারীরিকভাবে ক্ষুধার্ত, বা আমরা কৌতূহলী হয়ে যাচ্ছি মোবাইল টিভি প্রচার মাধ্যমে দেখে দেখে যে একটা নারীর শরীর কেমন, এইগুলো নিয়ে আমরা রূপক কল্পনার মধ্যে দিয়ে চলে যাচ্ছি। তাই জন্য একটা প্রেমের প্রয়োজন, মেয়েদের ক্ষেত্রেও একটা প্রেমের প্রয়োজন। এবং তখন কি হয়ে যাচ্ছে, প্রেম ভালোবাসার মধ্যে যে কমিটমেন্টের জায়গা সেটা থাকছে না, জৈবিক ক্ষুধা ছাড়ার কিছু থাকছে না। হ্যাঁ, একদম T10 বা T20 প্রেমজ সম্পর্ক 2026-এ কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। 10 নম্বর ঘরটা অত্যন্ত পজিটিভ। 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু মিনের ঘরে বসে রয়েছে। 10 নম্বর ঘর মানে আগেও বলেছি 16-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 17-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 19-10 কানেকশন সংযোগের ক্ষেত্র, উচ্চশিক্ষার ক্ষেত্র। উচ্চশিক্ষার জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি, অত্যন্ত পজিটিভ উচ্চশিক্ষার জায়গাটা। তাহলে 10 নম্বর ঘরটা হচ্ছে জংশন ক্ষেত্রের জায়গা। আমরা 10 নম্বর ঘর মানে কর্মক্ষেত্র বলি তা নয়, 16-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 17-10 কানেকশন বিজনেস ক্ষেত্র। তাহলে 10 নম্বর ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা। সেই জায়গায় যখন শনির অবস্থান এবং শনি যখন উচ্চস্থ হয়ে রয়েছে, তাহলে 1 থেকে 11 পর্যন্ত 12 নম্বর ঘর মানে আমরা ব্যয়ের স্থান বলি। তাহলে 1 থেকে 11 পর্যন্ত এই যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে। তাহলে যখন শনি উচ্চস্থ অবস্থায় 10 নম্বর ঘরে বসে থাকে, তাহলে আমাদের এই 11টা ভাব থেকে স্যাটিসফ্যাকশনের জায়গা, প্রাপ্তির জায়গা, এগুলো কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যায়। মানে খানিক পেলাম, অল্প একটু পেলাম তা নয়, হ্যাঁ, পুরোটাই কিন্তু মানে সফলতাটা ভালো মতন আমাদের জীবনে আমরা পাই। কিন্তু সেক্ষেত্রে শনির অবস্থানটাকে মাথায় রাখার প্রয়োজন আছে। শনি মানে হচ্ছে লিগ্যাল অ্যাক্টিভিটিসের জায়গা, শনি মানে হচ্ছে কি আমাদের মধ্যে ডিসিপ্লিনের জায়গাটা, নিয়মানুবর্তিতার জায়গাটা, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা, প্রবল কর্মের জায়গাটা, হার্ড ওয়ার্কিং এর জায়গাটা, এবং কট্টর বাস্তববাদীর চিন্তাধারা বা মননের জায়গাটা, ইমপ্লিমেন্টেশনের জায়গাটা, এবং জীবনের পথ চলা সোজা নয় যেন বড় আঁকা বাঁকা বন্ধুর। তার মানে এই চলতে গিয়ে যখন ঠক্করকে পড়ে যাচ্ছি, রক্তাক্ত হচ্ছি, কাঁদছি, যন্ত্রণায় চিৎকার করছি, আবার যখন সকাল হচ্ছে আবার উঠে দাঁড়াচ্ছি, আবার লড়াই করছি, এটা কিন্তু শনি পজিটিভ না থাকলে কখনো সম্ভব নয়। তাহলে এই জিনিসগুলো যদি তোমার ছকের মধ্যে নেগেটিভিটিকে অফ করে শনিকে এতটাই বলবান করা হয়, এই মানসিকতাটা তোমার মধ্যে যদি চলে আসে,
তাহলে 1 থেকে 11 পর্যন্ত যত কটা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের যত কটা দিককে, প্রত্যেকটা জায়গা থেকে সফলতার জায়গা ডেফিনিট ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার 11 নম্বর ঘরটাও যদি লক্ষ্য করা যায়, তাহলে 11 নম্বর ঘরটাও কিন্তু শনির ঘর এবং সেখানে রাহু বসে রয়েছে, এবং খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে 11 নম্বর ঘরের সমসপ্তমী কিন্তু কেতু স্যাটিসফ্যাকশনের জায়গাটা এবং রবির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তাহলে দুটো জিনিস বোঝা যাচ্ছে। ফার্স্ট, যে একটা লাক সাপোর্টের জায়গা থাকছে ঠিক আছে, কিন্তু আমার যে কর্মফলের জায়গাটা সেটা পুরোটাই নিয়ন্ত্রিত হচ্ছে আমার কর্মের মধ্যে দিয়েই। আবার আরেকটা জিনিসও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, আমি অনেক ক্ষেত্রে যে কর্মটা করলাম তার ফল অকস্মাৎ দেখা গেল যে আমি সেই ফলটা আরো পজিটিভ পেলাম বা আরো বেশি পেলাম। আমি দেখা গেল নেগেটিভ ভাবেই যদি ধরি, আমি একটা ভুল কাজ করলাম, তার রিফ্লেকশনটা অনেক বেশি নেগেটিভ হয়ে আমার জীবনে ফিরে এলো, এটাও যেমন লক্ষ্য করা যাচ্ছে। আমি একটা পজিটিভ কাজ করলাম, তার পজিটিভ রিফ্লেকশনটা অনেক বেশি হয়ে আমার জীবনে ফিরে এলো, এটাও লক্ষ্য করা যাচ্ছে। কেননা স্টেবল কর্মফলের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না, যেহেতু সিংহের কানেকশন রয়েছে। কেতু তো সিংহের ঘরে, রবি মানে ফ্লাকচুয়েশনের কারকতা, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আবার সেখানে রাহু বসে রয়েছে। রাহু মানে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটাকেও বোঝায়। তাহলে আমার কর্মফলের জায়গাটা ডিটোরিয়েট করতে পারে বা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে তখনই যখন আমি ইমোশনাল, আবেগ, ইলিউশন দ্বারা কিন্তু নিজেকে পরিচালিত করব। কি লাক ফ্যাক্টর কাজ করবে, কি সংযোগ আমার জীবনে আসবে দেখে লাভই নেই। পরিষ্কার আমার যেই কাজ, সেই কাজটা আমি আমার সততার সাথে আমার একদম 100,000% এফোর্ট আমি দেব, এবং জয়ী হবার জন্য যা করার প্রয়োজন লিগেলি ততটা সেই কাজই করব। এইভাবে যদি চলি তাহলেই কিন্তু সংযোগ, লাক ফ্যাক্টর এইগুলো আমার কাছে এসে ধরা দেবে। কিন্তু কখনোই আমি যদি ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা, প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু আমি বলছি, কেবলমাত্র কর্ম মানে আমাদের জব স্যাটিসফ্যাকশনের জায়গাটাই বলছি তা নয়, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও বলছি, রিলেশনকে টিকিয়ে রাখার ক্ষেত্রেও বলছি, প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু আমি দেখতে পাচ্ছি। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 12 নম্বর ঘরটা যদি খুব ভালো মতন দেখা যায়, বৃহস্পতির যে অবস্থান সে কিন্তু বুথ 936 কানেকশনের মধ্যে দিয়ে, সুতরাং 2026-এ মেষ রাশির জাতক জাতিকা যারা বিদেশে কাজ করে, যারা বিদেশি প্রোডাক্ট নিয়ে কাজ করে, যারা বিদেশি ল্যাঙ্গুয়েজ প্রফেশনাল মানে ক্ষেত্রে ব্যবহার করে, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ। যারা বিদেশে কাজ করছে বা উচ্চশিক্ষার জন্য গেছে, এই জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি, অত্যন্ত পজিটিভ। যারা বিদেশে বসবাস করে, অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। বিদেশি অর্গানাইজেশনে যারা কাজ করে, অত্যন্ত পজিটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যারা এবার মাধ্যমিক পরীক্ষা দেবে, মেষ রাশির জাতক জাতিকা, 4 নাম্বার ঘর কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। তুমি যদি নিজেকে সঠিক মতন প্রস্তুত করো তাহলে তুমি সঠিক রেজাল্ট পাবেই। একটা কথা অবশ্যই মাথায় রেখো, যদিও এখন শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে, সুতরাং এমন অনেকেই রয়েছে, যারা আমারই অনেক স্টুডেন্ট রয়েছে যারা 60% পাওয়ার যোগ্য নয়, তারা 80-90% পেয়ে যাচ্ছে। কিছু করার নেই, কেন পাচ্ছে না পাচ্ছে এগুলো আমি কিছুটা জানি, কেননা অনেক অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষক, শিক্ষিকা আমার স্টুডেন্ট রয়েছে। কিন্তু তবুও বলছি যে তুমি যদি নিজেকে তৈরি রাখো, অনেক সময় কি হয়, আমি খুব ভালো পরীক্ষা দিলাম কিন্তু ভালো রেজাল্ট করতে পারলাম না, কিন্তু এই ক্ষেত্রে আমি কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যারা রয়েছে তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ আমি অবশ্যই লক্ষ্য করতে পারছি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবার 5 নম্বর ঘরটা যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে সেখানে কেতু এবং রবির অবস্থান, শুক্র কানেকশন রয়েছে। এই ক্ষেত্রে কিন্তু যেহেতু শুক্র এবং রবি 9 নম্বর ঘরটাকে পুরোটাই কিন্তু পাওয়ারলেস করে দিচ্ছে শনির দ্বারা, তাই জন্য উচ্চ মাধ্যমিক এক্সাম এটা আমি লিখে দিতে পারি, তুমি ঠিক যতটুকু নিজেকে প্রস্তুত করবে ততটুকুই তুমি রেজাল্ট, বা যতটুকু তুমি পরীক্ষা কেন্দ্রে গিয়ে লিখে আসতে পারবে সেই রেজাল্টই তুমি পাবে। কেউ তোমাকে এক্সট্রা 30 নাম্বার, 40 নাম্বার, গ্রস নাম্বার অ্যাড করে দিল, কখনোই হবে না। তুমি মিলিয়ে নিও, তোমার যদি 70%
পাওয়ার যোগ্যতা থাকে তুমি 70% পাবে, তোমার যদি 40% পাওয়ার যোগ্যতা থাকে তাহলে তুমি 40% পাবে, তোমার যদি 90% পাওয়ার যোগ্যতা থাকে তাহলে তুমি 90% পাবে। যেটা কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না। মাধ্যমিকের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে আমি একটা লাক ফ্যাক্টর সংযোগ বা যে কোনো ভাবেই হোক অত্যন্ত পজিটিভ, কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আমি যতটুকু তৈরি হয়ে যাব বা যতটুকু খাতায় লিখবো সেই নাম্বারটাই আমি পাবো। আমাকে কেউ কিন্তু কোনো লাক, ভাগ্য বা কোনো রকমের জাগ্রত দেবদেবী এক্সট্রা নাম্বার পাইয়ে দিতে পারবে না। আমি একদম ডিটেলসে আলোচনা করলাম। আমি মেষ রাশির জাতক জাতিকাদের একদম যেতে যেতে শুধু একটা কথাই বলবো, কদাপি ক্রোধ করবেন না, ক্রোধিত হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আমি যে সিদ্ধান্তটা গ্রহণ করেছি সেটাই ঠিক, ইগো প্রবলেমটাকে ত্যাগ করার প্রয়োজন আছে। স্যাক্রিফাইস করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জীবনে সুখী হতে গেলে, সমৃদ্ধশালী হতে গেলে, প্রফেশনাল পার্সোনাল যে কোনো লাইফে। আর কম্প্রোমাইজ আজকের দিনে দাঁড়িয়ে মাস্ট। যদি এই জায়গাগুলো আপনি ঠিকঠাক করতে পারেন এবং সেলফ কনফিডেন্স এবং আমি যে সফলতাটা চাইছি তার উপযুক্ত যদি আমি হতে পারি তাহলে 2026 আপনার। আমি অবশ্যই পরিশেষে বলবো, এটা তো সার্বিক মতে আলোচনা করলাম, তাই অবশ্যই কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনার ছকটি প্রেডিকশন করিয়ে নেবেন এবং নেগেটিভিটিটাকে অবশ্যই অফ করিয়ে নেবেন এবং এতটাই সিরিয়াস হতে হবে, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিটাকে অফ করতে হবে। গ্রহের নেগেটিভিটিটাকে কখনো কিন্তু জিয়ে রাখতে নেই। যেহেতু অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, সেটা আস্তে আস্তে নেগেটিভ ফাংশনটা বৃদ্ধি করতে শুরু করে এবং খুব দ্রুত তার সাথে। কেমন, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আজকের মতন এইটুকুই, নমস্কার।